প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে জাহাজ কিনছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বহর বাড়িয়ে মুনাফার ধারাবাহিকতা ধরে রাখার আশা। নকল ও শুল্ক ফাঁকির প্রসাধনী গহনায় হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। দেশীয় উৎপাদনে উদ্যোক্তা ও শিল্পগোষ্ঠীকে এগিয়ে আসার তাগিদ। দেশীয় কোম্পানিগুলোও কসমেটিক্স ভালো তৈরি করতেছে, কিন্তু তারা যদি আরেকটু কোয়ালিটির দিকে নজর দেয় সেই ক্ষেত্রে আমাদের ইম্পোর্ট নির্ভরতা কমবে, আমাদের ফরেন কারেন্সি সেভ হবে। এবং ট্রাম্প ম্যাজিকে বিটকয়েনের দাম ছাড়াতে পারে $1,00,000। ক্রিপ্টোকারেন্সি বেচাকেনায় পকেট গরম বিনিয়োগকারীদের। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। একটিমাত্র কোম্পানির মাধ্যমে ফের চালু হচ্ছে নগর পরিবহন সেবা। ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর সড়কে শৃঙ্খলা ফেরাতে এই উদ্যোগ নিয়েছে। এবার বাসের গায়ে নির্দিষ্ট নাম, রুটের নাম, বাস নম্বর থাকবে। ব্যবহার করা যাবে র্যাপিড পাস। আর বাস স্টপেজ, যাত্রী ছাউনির ব্যবস্থাপনার দায়িত্বে থাকছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ঢাকায় 34টি ও শহরতলি পরিবহন নামে ঢাকার বাইরে 8টি রুট সহ মোট 42 রুটে চলবে নগর পরিবহনের বাস। বিশেষজ্ঞরা বলছেন কঠোর নজরদারি ছাড়া সফলতা মেলা কঠিন। সুল আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নগর পরিবহন রাজধানীবাসীকে যাত্রায় কিছুটা আরামদায়ক, গণপরিবহনে শৃঙ্খলা আনা আর অসুস্থ প্রতিযোগিতা থেকে এ খাতকে বাঁচাতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে চালু করা হয়েছিল ঢাকা নগর পরিবহন। অথচ ঘাটারচরে বাস ডিপোতে পড়ে আছে বাস, সেবা নেই। তবে সাক্ষী হিসাবে রাজধানী জুড়ে দেখা মিলবে বাস স্টপেজ আর যাত্রী ছাউনি। 2021 সালে 26 ডিসেম্বর কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত বিআরটিসির 30টি, ডাবল ডেকার ও ট্রান্সসিলভা পরিবহনের 20টি বাস সহ অর্ধশত বাস নিয়ে ঢাকা নগর পরিবহন নামে প্রথম বাস সেবা চালু হয়। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর কোনো ঘোষণা ছাড়াই বন্ধ হয়ে যায় নগর পরিবহনের বাস। বিআরটিসি সহ অন্য বেসরকারি কোম্পানিগুলো তাদের সব বাস তুলে নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পর থেকেই গণপরিবহন নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নেওয়া হয় নগর পরিবহন আবারও ফিরিয়ে আনার। এবার বাসের গায়ে নির্দিষ্ট নাম, রুটের নাম, থাকবে বাস নম্বর। এছাড়াও নির্দিষ্ট স্টপেজে থামতে হবে, যত্রতত্র যাত্রী উঠানামা করতে পারবে না। আর থাকতে হবে টিকেটিং ব্যবস্থা। ব্যবহার করা যাবে র্যাপিড পাস। কিছু শর্তাবলী তাদেরকে মানতেই হবে। আমাদের এই শর্তাবলী আগেই তৈরি করা ছিল। আমাদের সাথে যখন তারা রুট পারমিট নিতেন, রাজি হতেন, কিন্তু যে তাদেরকে এটা হুবহু মেনে চলতে হবে। সেখানে বলা ছিল বাস কাউন্টার ভিত্তিক চলবে, বাসে ই টিকিটিং থাকবে, কিন্তু তারা নিয়ে কিন্তু সেগুলো মানতেন না। এগুলো স্ট্রিক্টলি তাদেরকে মেনে চলতে হবে। সুতরাং এখন যেগুলো আসবে, যে আবেদন, তারা কিন্তু জেনে শুনেই আসছে, তারা ভালো মতো ব্যবসা করতে পারবে। তাদেরকে সেই এনভায়রনমেন্টটা তৈরি করে দিতে হবে। আমার মনে হয় আগে যে এনভায়রনমেন্ট, যে আসলে সিচুয়েশনটা ছিল, সেটা আসলে পজিটিভ ছিল। বিগত সময়ে সফলতা পায়নি বাস রুট রেশনালাইজেশন কর্মসূচির আওতায় পাইলটিং কার্যক্রমটি। 2 সিটি কর্পোরেশনের মেয়রের সাথে বিভিন্ন সভায় প্রকাশ্যেই বাস মালিক শ্রমিক নেতাদের সম্পর্কের অবনতির চিত্র স্পষ্ট। বাস মালিক শ্রমিক নেতাদের অসহযোগিতা ছিল চোখে পড়ার মতো। তবে এ দায় মানতে নারাজ বাস মালিকেরা। এখানে অনেক সমস্যা আছে যেগুলি বাস মালিক সমিতি বা বাস মালিকদের পক্ষেও সমাধান করা সম্ভব না। পরবর্তীতে কিভাবে আপনার এই বাসগুলি এই রুট কোম্পানি বেসড চলবে 42টা রুটে, সেটা আমরা নির্ধারণ করে আমরা একটা নতুন সিস্টেমে আমরা গাড়িগুলি চালাবো। এদিকে পূর্বের নগর পরিবহন প্রকল্পে ঢাকার 2 সিটি কর্পোরেশনের দায়িত্ব ছিল বেশি। দুর্নীতির ব্যাপক অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে। আর তাই এই সেবা চালু হওয়ার 1 বছরের মধ্যেই নড়বড়ে হয়ে যায় প্রকল্পটি। আর 3 বছরের মধ্যে বন্ধই হয়ে যায় নগর পরিবহন। এ বিষয়ে 2 সিটি কর্পোরেশনকে প্রশ্ন করা হয়। তাদের উত্তর শুনে মহাদেব সাহার সেই বিখ্যাত উক্তির কথাই মনে পড়ে যায় বারবার, ভুলে যাও, ভুলে যাওয়ার চেয়ে ভালো কিছুই নেই। আমি আগের বার কি করা হয়েছিল সেটি সমালোচনা, সুবিধা অসুবিধা, সেই বিষয়গুলো আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই।
পিছনের বিষয়গুলো আমার মনে হয় পিছনে অনেক খারাপ দিক থাকতে পারে। আমরা খারাপ দিক থেকেও তো আমরা ভালো দিক শিখে খারাপ থেকে তো ভালো সিদ্ধান্ত নেব। যারা প্রকৃত অর্থে সেবা প্রদানের জন্য আগ্রহ আছে, আর আমরা চাই যে এটি একটি প্রতিযোগিতামূলক অবস্থায় আসুক। ডিটিসিএ এখানে মুখ্য ভূমিকা এবং সমন্বয়কের ভূমিকা পালন করছে। সিটি কর্পোরেশন অ্যাকচুয়ালি ফ্যাসিলিটেট করে এগুলোকে। সেখানে অবকাঠামোগত উন্নয়ন, অবকাঠামোগত সংস্কার, কোনো ট্রাফিক সাইন সিগন্যাল, এগুলার যত ধরনের সহায়তা প্রয়োজন হবে সেটা আমরা আমাদের এন্ডে এক্সটেন্ড করব। গণপরিবহন বিশেষজ্ঞ শামসুল হকের মতে এই পদ্ধতিতে বাস পরিচালনা করতে হলে সব সেক্টরের সদিচ্ছা থাকতে হবে, প্রয়োজন সঠিক নজরদারি, নয়তো আগের বারের মতো এবারও আলোর মুখ দেখবে না নগর পরিবহন। বিশৃঙ্খলার বেনিফিশিয়ারি যারা, তাদেরকে নিয়েই মেয়ররা চাচ্ছিলেন যে বাস রুট ফ্র্যাঞ্চাইজ করবেন, ভুল পথে ছিলেন। আমি বলবো একটা সুবর্ণ সুযোগ এসেছে। ব্যারিয়ারটা কিন্তু টেকনিক্যাল না, এটা নন টেকনিক্যাল। টেকনিক্যালি কিভাবে করতে হবে অলরেডি করে পাইলটিং করে সাকসেসফুল হয়ে আছে। সুতরাং দিস ইজ দ্য হাই টাইম। আগে পুলিশও সহযোগিতা করতো না, বাস মালিকরা সহযোগিতা করতো না, কিন্তু সেই পরিস্থিতিটা যেহেতু পরিবর্তিত হয়ে আছে, এটা যদি না করে এটার জন্য সমালোচিত হবে এই সরকার। ঢাকায় ৩৪টি ও শহরতলি পরিবহন নামে ঢাকার বাইরে 8টি রুট সহ মোট 42টি রুটে চলবে নগর পরিবহনের বাস। 2015 সালে গণপরিবহনে শৃঙ্খলা আনতে প্রয়াত মেয়র আনিসুল হক রুট ভিত্তিক কোম্পানির অধীনে বাস সেবা চালুর উদ্যোগ নিয়েছিলেন। ঠিক তার 7 বছর পর ঢাকার 2 মেয়র ঢাকা নগর পরিবহন নামে রুট ভিত্তিক বাস পরিচালনা করা শুরু করে। তবে দুর্নীতি, 2 মেয়রের খামখেয়ালি, বাস মালিকদের অসহযোগিতা আর সর্বশেষ জুলাই বিপ্লবের পরে 2 মেয়রের পলায়ন ইত্যাদি বিভিন্ন কারণে প্রায় কয়েক কোটি টাকা লসে ঘোষণা ছাড়াই বন্ধ হয়ে যায় ঢাকা নগর পরিবহন। তবে ঢাকা সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলছে নতুন করে প্রায় 42টি রুটের মাধ্যমে আবারও ফেরত আসছে ঢাকা নগর পরিবহন। বলছেন এবার গণপরিবহনে শৃঙ্খলা ফেরত আসবে। তবে দেখার বিষয় কতদিনই বা চলে এই ঢাকা নগর পরিবহন, আর কতটুকুই বা সুফল পায় সাধারণ জনগণ। সিউল আহমেদ, এখন, ঘাটারচর বাস ডিপো, ঢাকা। প্রথমবারের মতো নিজস্ব অর্থে জাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। প্রায় 800 কোটি টাকা ব্যয়ে 6 মাসের মধ্যে 2টি বাল্ক কার্গো কিনতে চায় রাষ্ট্রীয় এই জাহাজ কোম্পানি। সরকারিভাবে জাহাজ কিনতে দীর্ঘ সময় লাগায় বহরের আকার বাড়িয়ে মুনাফার ধারাবাহিকতা বজায় রাখতে এই সিদ্ধান্ত। হাজিরা শুলি জানাবেন বিস্তারিত। একসময় সর্বোচ্চ জাতীয় পতাকাবাহী জাহাজের মালিক ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। 90-এর দশকে প্রতিষ্ঠানটির 34টি জাহাজ থাকলেও ক্রমাগত লোকসান, অনিয়ম ও দূরদর্শিতার অভাবে কমে আসে সেই সংখ্যা। যদিও অন্যদিকে বড় হয়েছে বিভিন্ন শিল্প গ্রুপের জাহাজের বহর। তবে 2017-18 সালে নতুন 6টি জাহাজ পেয়ে প্রাণ ফিরে পায় বিএসসি, ফিরে আসে লাভের ধারায়। যদিও ইউক্রেন রাশিয়া যুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে বাংলার সমৃদ্ধি নামের একটি জাহাজ হারায় প্রতিষ্ঠানটি। এছাড়া সবশেষ অগ্নি দুর্ঘটনার পর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে 37 বছরের পুরনো 2টি ওয়েল ট্যাঙ্কার বাংলা জ্যোতি ও সৌরভ। বর্তমানে মাত্র 5টি জাহাজ আছে প্রতিষ্ঠানটির। 2018 সালে G2G ভিত্তিতে চীন থেকে 4টি জাহাজ কেনার প্রক্রিয়া শুরু হলেও এখনও ঋণ চুক্তি হয়নি। এ অবস্থায় সক্ষমতা বাড়াতে নিজস্ব অর্থেই জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। লোকসানের ঝুঁকি না থাকায় 55 থেকে 66 হাজার টন ধারণ ক্ষমতার 2টি বাল্ক কার্গো জাহাজ কিনবে শিপিং কর্পোরেশন। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 750 থেকে 800 কোটি টাকা। আমাদের স্টাফ টার্গেট অনুসারে আমরা এই মুহূর্তে 2টা বাল্ক ক্যারিয়ার 55,000 থেকে 66,000 মেট্রিক টন মধ্যে আমরা কিনতে যাচ্ছি এবং প্রুভেন ডিজাইন। দ্রুত জাহাজ সংগ্রহ করতে সম্পূর্ণ নতুন না কিনে 5 বছরের পুরানো বা বিশ্বের বিভিন্ন শিপইয়ার্ডে বিক্রির জন্য প্রস্তুত আছে এমন জাহাজ কেনার কথা ভাবছে প্রতিষ্ঠানটি। 6 মাসে ক্রয়ের প্রক্রিয়া চূড়ান্ত করার টার্গেট কর্তৃপক্ষের। সাকসেসফুলি ওয়ার্ল্ডের সব মার্কেট এবং ওয়ার্ল্ডের আমাদের মেরিটাইম সেক্টরে যে ইন্সপেকশনগুলো হয় সেই ইন্সপেকশনে কোয়ালিফাই করতে হবে এবং যে কোনো পোর্টে যাওয়ার জন্য আমাদের যেন সক্ষমতা থাকে, সেই ফ্যাক্টরগুলো বিবেচনা করে আমরা এখন সারা ওয়ার্ল্ড মার্কেট আমরা একটা স্টাডি করছি।
বর্তমানে পর্যাপ্ত দেশীয় জাহাজ না থাকায় পণ্য পরিবহনে বছরে প্রায় 1 লাখ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে বাইরে। এ অবস্থায় জাহাজের ভাড়া সাশ্রয় ও নাবিকদের চাকরির সুযোগ বাড়াতে দেশীয় জাহাজের সংখ্যা বাড়ানোর দিকে জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। নিজস্ব ফ্ল্যাগ থাকলে আপনি যতগুলি মেরিন একাডেমি করছেন, এই ছেলেগুলিকে আপনি ট্রেন করে একটা সার্টিফিকেট দিয়ে আপনি গ্লোবাল মার্কেটে ছাড়তে পারবেন, তাহলে আপনি ফরেন কারেন্সি আসতে থাকবে। এটা হলো গ্লোবাল পলিসি। সরকারি বেসরকারি মিলিয়ে বর্তমানে দেশীয় পতাকাবাহী জাহাজের সংখ্যা 103টি। জাহাজ ব্যবসা লাভজনক হওয়ায় বড় বড় শিল্প গ্রুপ জাহাজের বহর বাড়াচ্ছে। সর্বশেষ 2023-24 অর্থ বছরে বাংলাদেশ শিপিং কর্পোরেশন 53 বছরে সর্বোচ্চ 250 কোটি টাকা মুনাফা করেছে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। বাংলাদেশে কসমেটিক্সের বাজার প্রায় 34,000 কোটি টাকার, যার বেশিরভাগের যোগান আনুষ্ঠানিক উৎসহীন। আবার এসবের বেশিরভাগই নকল ও শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা। এতে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এছাড়া দেশীয় গহনার মান নিয়ে প্রশ্ন থাকায় এই বাজারে ছেয়ে গেছে ভারত ও চীনের ইমিটেশনের গহনায়। এসব পণ্যের বাজার সম্প্রসারণ করতে উদ্যোক্তা এবং শিল্প গোষ্ঠীদের এগিয়ে আসার তাগিদ অর্থনীতিবিদদের। ইমতিয়াজ আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। মেঠোপথ ধরে 70 ঊর্ধ্ব মুন্নাফ মিয়ার এই ছুটে চলা 2 যুগেরও বেশি। শরীর আগের মতো সায় না দিলেও এখনো গ্রামে গ্রামে ঘুরে লেজ ফিতা, চুরিমালা, গহনাসহ নানা প্রসাধনী বিক্রি করেন তিনি। ময়মনসিংহের প্রত্যন্ত গ্রামের এই দাসপাড়ায় তাকে ঘিরে নারীদের ভিড়। আলতা, লিপস্টিক বা গহনা নিক না নিক পরখ করে দেখবার স্বাদ তাদের। মার্কেটের জিনিসটা অনেক দাম, কিন্তু ফেরালো দাদু যে আসে তার কাছ থেকে আমরা কিনা এতে অনেক খুশি হয়। ফেরওয়ালা দাদু আসে আমাদের বাড়িতে, তখন আমি আলতা কিনি, নেল পালিশ কিনি। তো যে ফেরওয়ালা মনে করেন বাড়িতে নিয়ে হয় দু একটা জিনিস কম দামেরও আমরা কমে কিনি। একসময় আবহমান গ্রামীণ নারীদের সাজসজ্জা সহ বিয়ের সদাইয়ের অন্যতম মাধ্যম ছিল এই ফেরিওয়ালারা। তবে কালের আবর্তে পেশা বিলুপ্ত হওয়ায় পরিবারের কয়েক পুরুষের ব্যবসার ইতি টানছেন মুন্নাফরা। 25-30 বছর আগের থেকে বেচা নিয়েছি আমরা, কখন তো দাম বেড়ে গেছে। যে একটা জোড়া চুরি বেচছি, জোড়া 2টা বেচছি, একটা 8 আনা করে মালা বেচছি, 4 আনা করে মালা বেচছি। আস্তে আস্তে ধীরে ধীরে ও আর ফেরুলাও কমে গেছে, ও আর এই ব্যবসার মধ্যে কিছু নাই। বিক্রির ধরন বদলালেও গহনা আর প্রসাধনীর বাজার ছাড়িয়েছে হাজার কোটি টাকা। ময়মনসিংহের চকবাজারে প্রতিদিন বিক্রি হয় লাখ লাখ টাকার পণ্য, যার বেশিরভাগই আমদানি করা। তবে নকলের ভিড়ে আসল চেনা দায়, যাতে প্রায়ই বিড়ম্বনায় পড়েন ক্রেতা ব্যবসায়ীরাও। স্বর্ণ তো আসলে এটা একটা শৌখিনতা, কিন্তু এখন মানে যে হারে দাম বাড়তেছে এখন আর শৌখিনতা এটা বলা যায় না। ক্যাশ টাকা দিয়ে যে বেচা কেনা এটা হচ্ছে না, আর দ্বিতীয়ত হইলো মানে আমাদের বাকির পরিমাণ বেশি হচ্ছে। আমাদের এখানে যেরকম চাহিদা বিদেশি প্রসাধনীর, তার 50% আমরা কাস্টমারের চাহিদা পূরণ করতে পারছি না। বিশ্বে কসমেটিক্সের বর্তমান বাজার $7 ট্রিলিয়ন, আর দেশে স্কিন কেয়ার ও কালার কসমেটিক্সের মোট চাহিদা 21,000 কোটি টাকার বেশি। এনবিআরের তথ্য অনুযায়ী 2022 সালের মে মাসে 20% রেগুলেটরি ডিউটি আরোপের পর 2023 সালের ফেব্রুয়ারি পর্যন্ত কসমেটিক্স পণ্যের আমদানি কমেছে প্রায় 50%, যাতে বেড়েছে সব ধরনের প্রসাধনীর দাম।
এমন অবস্থায় নকলের পাশাপাশি অবৈধভাবে আনা হচ্ছে এসব পণ্য। দামি দামি যে ক্রিমগুলো বলেন, শ্যাম্পুগুলো বলেন, সেগুলোর কিন্তু অনেক কপি কিন্তু বাজারে আছে। আমাদের মানে ক্রেতারা কি বিদেশি পণ্যের প্রতি বেশি ঝুঁকে গেছে। কসমেটিক্সের একটা বাজার তো অবশ্য আছে, আর এটা শীতে আরও একটু প্রসারিত হয়। আমরা চাই দেশীয় পণ্যগুলো আরও প্রসারিত হোক, আরও ভ্যারাইটিস পণ্য তৈরি করুক। নকল কসমেটিক্স ও কালোবাজারি রোধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সেই সাথে ইমিটেশনের গহনার বাজার সম্প্রসারণে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উদ্যোক্তা তৈরি করার পাশাপাশি শিল্পগোষ্ঠীদের এগিয়ে আসার আহ্বান তাদের। দেশীয় কোম্পানিগুলোও কসমেটিক্স ভালো তৈরি করতেছে, কিন্তু তারা যদি আরেকটু কোয়ালিটির দিকে নজর দেয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের এখন যে ক্রয় ক্ষমতা বেড়েছে, তারা সেটা অ্যাফোর্ড করতে পারবে। সেই ক্ষেত্রে আমাদের ইম্পোর্ট নির্ভরতা কমবে, আমাদের ফরেন কারেন্সি সেভ হবে। নীতিগত সহায়তা ও স্থানীয় শিল্প সুরক্ষায় কর সুবিধা পাওয়া গেলে চাহিদা পূরণে গড়ে উঠতে পারে দেশীয় শিল্প, যার মাধ্যমে আরও 50 লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন এই খাত সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মানুষের অভ্যাস পরিবর্তন সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, এই ক্ষতি মোকাবিলায় অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। 29তম বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ প্যাভিলিয়নে তরুণদের সাথে এক মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। আজারবাইজানের বাকু থেকে আরও জানাবেন মাহমুদ রাকিব। জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিন বিশ্ব মঞ্চে বিশ্ব নেতাদের কাতারে অংশ নেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন বাকুর স্থানীয় সময় বিকেলে বাংলাদেশের প্যাভিলিয়নে আসেন তিনি। সেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্ষুদ্র কৃষকদের ভূমিকা শীর্ষক আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নেদারল্যান্ড সরকারের সাথে যৌথ উদ্যোগে এই আয়োজনে প্রধান উপদেষ্টা বলেন, জলবায়ুর প্রভাবে হুমকির মুখে কৃষি, কমছে উৎপাদন, হতাশ হচ্ছে কৃষক। তাই কৃষকরা খাদ্য উৎপাদন থেকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখলেও তারা সুবিধা পাচ্ছেন না। We are the creator of all the problems of this planet, which problem this planet will not exist anymore. So we still have a window of time to save this planet by changing ourselves. কৃষিতে নারীর অবদান অপরিসীম উল্লেখ করে তাদের নানা ঝুঁকির কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। দেশের ব্যাংকিং ব্যবস্থা মূলত উচ্চবিত্তদের জন্য ছিল, সেখানে নারী ও কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত করতেই গ্রামীণ ব্যাংক কাজ শুরু করেছিল বলেও উল্লেখ করেন তিনি। So far we have talked about microcredit, digital loan. We don't even talk about savings. Grameen Bank is a bank of savings and credit, both together. And also insurance. That also people forget. Grameen Bank is also a bank for insurance. They give health insurance to people. The whole chain of health centers began in Bangladesh through Grameen Bank intervention by creating healthcare centers with the money from the people who benefit from that. It's an insurance program. You take all the advantages of the thing, but annually you pay X amount of money. It's a very small amount of money. জলবায়ু জনিত সংকট মূলত মানুষের তৈরি, তাই এর সমাধানও তাদেরই করতে হবে বলে মত দেন নোবেলজয়ী বিশ্ব নেতা। We create the problem, then we go and shout how to make the money, how to put the money. Stop creating the problem in the first place. Our daily life is about creating problem of everybody for the planet. So if we fix ourselves, then world has no problem. অন্য সব ক্ষেত্রের মতো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়ও তরুণরা নেতৃত্ব দেবেন বলেও আশা প্রকাশ করেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। বিশ্বমঞ্চে তরুণদের সঙ্গে মতবিনিময়ে আবারও ক্ষুদ্র ঋণের বিষয়টি সামনে আনলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আর্থিক খাতে কৃষক শ্রেণী ও নিম্ন আয়ের মানুষ বরাবরই বঞ্চিত থেকেছে বলেও উল্লেখ করলেন এই মতবিনিময়ে। এখন দেখার বিষয় তার এই বক্তব্যকে সামনে রেখে আগামীতে বাংলাদেশের আর্থিক খাত ও পরিবেশ রক্ষায় তিনি কতটা জোরালো ভূমিকা রাখতে পারেন। মাহমুদ রাকিব, এখন, বাকু, আজারবাইজান।
এদিকে জানুয়ারিতে শপথ গ্রহণের পর ফের প্যারিস জলবায়ু চুক্তি থেকে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নেবেন ডোনাল্ড ট্রাম্প, জানিয়েছেন দেশটির জলবায়ু বিষয়ক প্রতিনিধি। আর 2035 সাল নাগাদ যুক্তরাজ্যের গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পরিমাণ 81% পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। 2023 সালে পৃথিবীতে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়েছে তার 70% জন্য দায়ী বিশ্বের 13টি দেশ। যদিও আজারবাইজানের বাকুতে শুরু হওয়া জাতিসংঘ জলবায়ু সম্মেলনে দেখা মেলেনি এই 13 দেশের রাষ্ট্রপ্রধানের। সম্মেলনে অনুপস্থিত ছিলেন চীনের শি জিনপিং, যুক্তরাষ্ট্রের জো বাইডেন, ভারতের নরেন্দ্র মোদী কিংবা ফ্রান্সের ইম্যানুয়েল ম্যাক্রোর মতো G20 জোটের ক্ষমতাধর নেতারা। COP29-এর দ্বিতীয় দিনের সবচেয়ে আলোচিত ঘটনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সংবাদ সম্মেলন। 1990 সালের তুলনায় ব্রিটেনে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা 2035 সাল নাগাদ 81% কমানোর উচ্চাভিলাষী এক পরিকল্পনা ঘোষণা করেছেন স্টারমার। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের নিজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণের তাগিদ দিয়েছেন ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী। I was pleased to announce that we're building on our reputation as a climate leader, with the UK's 2035 NDC target to reduce all greenhouse gas emissions by at least 81% on 1990 levels. ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায় যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসবে সম্মেলনের শুরু থেকে এটি পরিষ্কার ছিল। COP29-এর দ্বিতীয় দিন যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক প্রতিনিধি বা ক্লাইমেট এনভয় জানান, ট্রাম্প যেহেতু বলেছেন চুক্তি বাতিল করবেন, এর কোনো ব্যতিক্রম হবে না। জলবায়ু সম্মেলন ও পরিবেশবাদীদের প্রতি ট্রাম্পের এই অবহেলার বিপরীতে দেশের অভ্যন্তরে জলবায়ু রক্ষার আন্দোলন অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। It is clear that the next administration will try to take a U-turn and reverse much of this progress. And of course, I'm keenly aware of the disappointment that the United States has at times caused the parties of the climate regime. এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি মনে করেন, মানবসৃষ্ট কারণে পরিবেশের যে বিপর্যয় হয়েছে, বৈশ্বিক তাপমাত্রা যে হারে বাড়ছে, তাতে করে প্রথমেই উপলব্ধি করতে হবে হাতে একেবারেই সময় নেই। 11 থেকে 22 নভেম্বর 12 দিনের এই জলবায়ু সম্মেলন পরিবেশ রক্ষায় আদৌ কোনো দৃশ্যমান পরিবর্তন দেখাতে পারবে কিনা এ নিয়ে বিতর্ক আছে। আয়োজক দেশ খোদ আজারবাইজানের রাষ্ট্রপ্রধান মনে করেন, একটি দেশে তেল বা কয়লা খনি থাকা মানে সৃষ্টিকর্তার আশীর্বাদ। এগুলো উত্তোলন ও ব্যবহার নিয়ে পশ্চিমাদের এতটা ক্ষুব্ধ আচরণ করা উচিত নয় বলেও মনে করেন তিনি। জলবায়ু ইস্যু ছাড়াও COP উপলক্ষে বিশ্বনেতা ও পরিবেশবাদী সংগঠনের মধ্যে যে মত বিনিময় হয়, সেটির গুরুত্ব কম নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। রাজধানীর কল্যাণপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মধ্যরাতে আগুনের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার 1 ঘন্টার মধ্যেই তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। গতরাত 2:30টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিচতলার গোডাউনে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে 3টি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ততক্ষণে গোডাউনের নিচতলায় আগুন ছড়িয়ে পড়ে পার্সেলের মালামাল পুড়ে যায়। কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় তাদের অন্তত 2 কোটি টাকার মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ এটা তদন্ত সবাইকে ছাড়া বলতে পারবো না। আর বিশেষ করে এখানে আগুনে লাগার কারণে কি মালামাল ক্ষতি হয়েছে বা ক্ষতি বা উদ্ধার, এগুলো তো আমরা ছিলাম না, বা এদের স্টক রেজিস্টার কী আছে না আমরা জানি না। আমরা হয়তো তদন্ত সবাইকে আমরা বলতে পারবো যে কত পরিবার কত ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ওদের নিজস্ব কোনো রিজার্ভার ছিল না। এত বড় একটা কুরিয়ার সার্ভিস, এখানে ঢাকা উত্তর জোন বা কি জোন আমি জানি না, এই জোনের মধ্যে সবচেয়ে বড় কুরিয়ার সার্ভিস হয়েছে সুন্দরবন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর আধুনিকায়নে 210 কোটি টাকা ব্যয় নির্মিত হচ্ছে কার্গো টার্মিনাল। এর মাধ্যমে বছরে অন্তত 15 লাখ টন পণ্য ওঠানামা করা যাবে। এর মধ্য দিয়ে নৌ বাণিজ্য প্রসারের পাশাপাশি রাজস্ব আয় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। আশুগঞ্জ নদীবন্দরে শ্রমিকদের এই কর্মতৎপরতা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে। এই বন্দর ঘিরে এখানে গড়ে উঠেছে ধান, চাল, রড, সিমেন্ট, সার সহ বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, যা গতি এনেছে স্থানীয় অর্থনীতিতে।
ভৌগোলিক অবস্থান আর পণ্য পরিবহন বৃদ্ধি পাওয়ায় দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর। তবে এই বন্দরে নেই পর্যাপ্ত জেটি ও ওয়্যারহাউস সুবিধা, নেই ট্রাক ইয়ার্ডও, অথচ প্রতি বছরই বাড়ছে বন্দরের ইজারা মূল্য। বন্দরে মাত্র 2টি জেটি থাকায় জাহাজ থেকে পণ্য খালাসে লাগে দীর্ঘ সময়। বেশিরভাগ জাহাজ নোঙর করে রাখতে হয় মাঝ নদীতে। এছাড়া ওয়্যারহাউস সুবিধা না থাকায় রোদ বৃষ্টির মধ্যেই পণ্য রাখতে হয় খোলা আকাশের নিচে। এতে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা। এমন অবস্থায় নৌবন্দরটির সক্ষমতা ও বাণিজ্য বাড়াতে নির্মাণ করা হচ্ছে আধুনিক কার্গো টার্মিনাল। প্রকল্পের আওতায় থাকছে নতুন 3টি জেটি, স্টোরেজ শেড, ওপেন স্টোরেজ, সাব স্টেশন, ইয়ার্ড সহ নানা অবকাঠামো। ব্যবসায়ীরা বলছেন, বন্দরের আধুনিকায়ন সম্পন্ন হলে এখানকার ব্যবসা বাণিজ্য যেমন বাড়বে, তেমনি সরকারও পাবে বিপুল অঙ্কের রাজস্ব। বিভিন্ন জায়গাতে মালামাল এনে বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে পারবো। এই হিসাবে আমরা আশা করতেছি যে এই জিটিটা হইলে আমরা ব্যবসা বাণিজ্যের একটা উন্নয়ন গতি বাড়বে। ব্যবসায়িকদের জন্য আমাদের জন্য সুবিধা হবে, পরিবহন খাতটাও সুবিধা হবে, আমাদের খরচও কমে যাবে। এটা দেশের কল্যাণের কাজ, এটা দেশের কাজ। সুতরাং এই কাজটা যত দ্রুত হবে দেশের অর্থনীতিতে সেটা প্রভাব পড়বে। নতুন টার্মিনালে কার্গো হ্যান্ডেলিংয়ে থাকবে অত্যাধুনিক সরঞ্জাম। 2025 সালের আগস্টে নির্মাণ কাজ শেষ করার আশা প্রকল্প পরিচালকের। 15 লক্ষ টন মালামালের স্টোরেজের ফ্যাসিলিটিস থাকবে, যেটা কার্গো থেকে আমাদের যে লোড আনলোড হবে মাল এখানে স্টোরেজ করে রাখা যাবে। আগে যত্রতত্রভাবে মালামাল লোডিং আনলোডিং করা হতো, সেইটা এখন আর থাকবে না। এটা সিস্টেমে এনে এখানে আমাদের বিআইডব্লিউটির কন্ট্রোলে থাকবে। এক যুগেরও বেশি সময় আগে পূর্ণাঙ্গ বন্দরের স্বীকৃতি পায় আশুগঞ্জ নৌবন্দর। আন্তর্দেশীয় বাণিজ্য সম্প্রসারণে ইতিপূর্বে বন্দরটিকে পোর্ট অব কল ঘোষণা করেছে সরকার। প্রতি মাসে ছোট বড় মিলিয়ে শতাধিক পণ্যবাহী জাহাজ ও বাল্কহেড আসে এখানে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। জামালপুরের বাজারে সবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম। মশলা জাতীয় পণ্যের দামও কমেছে, তবে কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে আলুর দাম। বাজার দর নিয়ে সবশেষ জানাতে বিনন্দের পাড়া সবজির বাজার থেকে যুক্ত হয়েছেন জুয়েল রানা। জুয়েল, সবজির দরদাম নিয়ে বিস্তারিত জানাবেন, এবং আলুর দাম দেশের সব জায়গাতে এই মুহূর্তে বাড়তি রয়েছে। একটু জানতে চাই যে বাড়তির কারণ হিসেবে সেখানকার বিক্রেতারা কি বলছেন। মুক্তি, দেখুন সপ্তাহের ব্যবধানে জামালপুরে সব ধরনের সবজির দাম কমেছে, তবে সবজির দাম কমেছে, তবে বেড়েছে কি আলুর দাম। অর্থাৎ আলুর এখানকার যে স্থানীয় ব্যবসায়ী রয়েছে, আমরা তাদের সাথে সকালেই কথা বলেছি। তারা যে বিষয়টি আলুর দাম বাড়ার বিষয়ে যেটি জানিয়েছে সেটি হচ্ছে বর্তমানে আলুর যে হিমাগার রয়েছে, জামালপুরে বেশ কয়েকটি হিমাগার রয়েছে, সেই হিমাগারে তাদের যে চাহিদা মতো যে আলু রয়েছে সেই আলুর কিছুটা সংকট দেখা দিয়েছে। সেই জন্যই প্রতি কেজি আলুতে 5 থেকে 10 টাকা বাড়ার একটি কারণ হিসেবে তারা ব্যাখ্যা করেছে। অর্থাৎ আজকে এই হাটে যে রয়েছে, এই হাটে সকাল থেকে দেখেছি আলু বিক্রি হচ্ছে 10 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 65 থেকে 70-72 টাকা পর্যন্ত আলু বিক্রি হচ্ছে। আর এতে করে কিন্তু যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা তরকারিতে বা প্রতিটা প্রয়োজনীয় উপকরণ কিন্তু আলুর ব্যবহার করতে। অর্থাৎ এই যে আলু বেড়েছে, এতে কিন্তু সাধারণ মানুষ একটু ক্রয় মানে দামটা একটু বেড়ে একটু চিন্তার ভাঁজ পড়েছে। অর্থাৎ পাশাপাশি মশলা জাতীয় যে পণ্য রয়েছে সেটিও কিন্তু অনেকটা কমে এসেছে। অর্থাৎ আজকে যদি আমি পেঁয়াজের কথা বলি, তাহলে পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা কেজি, রসুন বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকা কেজি, আদা বিক্রি হচ্ছে 150 থেকে 60 টাকা কেজি। অর্থাৎ এই যে মশলা জাতীয় পণ্য সারা মাস জুড়ে দাম বাড়ে, সেটি কিন্তু কমেছে। অর্থাৎ আলুতে দাম বেড়েছে। অর্থাৎ আমরা স্থানীয় প্রশাসনের যে টাস্ক ফোর্স কমিটি গঠন করেছে, আমরা তাদের সাথে কথা বলছি। তারা বলছে আমরা প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হচ্ছে, হিমাগার পরিদর্শন করছে, তারপরেও আলুর যে সিন্ডিকেট সেটি তারা কিন্তু ভাঙতে পারছে না। বিভিন্ন অজুহাতে আলুর দামটা কিন্তু বেড়ে যাচ্ছে। আর যদি আমি আজকে সবজির বাজারের কথা বলি, তাহলে আজকে বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, করলা বিক্রি হচ্ছে 80 টাকা, ধুন্দল বিক্রি হচ্ছে 85 টাকা। অর্থাৎ এই যে সবজিগুলো, শীতকালীন সবজিগুলো, এগুলো বাজারে আসতে শুরু করছে এবং দামও কমতে শুরু করছে। অর্থাৎ কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা কেজি ধরে। অর্থাৎ জামালপুরে যে পর্যাপ্ত কাঁচামরিচ চাষ হয়, সেই কাঁচামরিচগুলো বাজারে আসতে শুরু করছে। সব মিলিয়ে বলা তো শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করছে, দামও অনেকটা ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসছে আস্তে আস্তে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে নিত্য পণ্যের দরদামের সবশেষ তথ্য। মুক্তি। এদিকে মেহেরপুরে দিন দিন জনপ্রিয় হচ্ছে চায়না কমলা চাষ। আবহাওয়া ও মাটি কমলা চাষের উপযোগী হওয়ায় বাড়ছে চাষের পরিধি। এ বিষয়ে আরো জানাতে সদর উপজেলা থেকে যুক্ত হয়েছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, একটু জানতে চাই যে মেহেরপুরে কি পরিমাণ জমিতে চায়না কমলার চাষ হচ্ছে?
মুক্তি, আপনাকে আমি জানিয়ে রাখি, মেহেরপুরে কিন্তু দিন দিন জনপ্রিয় হচ্ছে বিদেশি ফল, দার্জিলিং কমলা এবং চায়না কমলা। পাশাপাশি এখানে কিন্তু ব্যাপকভাবে মালটাও কিন্তু চাষ করছে মেহেরপুরের চাষিরা। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণের হিসাব মতে এবার মেহেরপুরে প্রায় 100 হেক্টর জমিতে কিন্তু মালটা, দার্জিলিং কমলা এবং চায়না কমলা চাষ হচ্ছে, যেটি গত 4-5 বছর আগে থেকে কিন্তু শুরু হয়েছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, 2019 সালের দিকে কিন্তু প্রথমবারের মতো এখানে পরীক্ষামূলকভাবে কয়েকজন চাষি মালটা এবং দার্জিলিং কমলা চাষ করে। পরবর্তীতে এই সমস্ত চাষিদের সফলতার কারণেই কিন্তু পরবর্তীতে এই জেলার 3 উপজেলার বিভিন্ন এলাকার চাষিরা কিন্তু এই চাষের দিকে ঝুঁকে পড়ে। আমি কয়েকজন বাগান মালিকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন প্রতি বিঘা দার্জিলিং যে কমলাটা, সেই কমলাটা প্রতি বিঘায় আপনার 100 থেকে 120টা কিন্তু গাছ লাগানো যায় এবং মোটামুটি 2.5 থেকে 3 বছরের মধ্যেই কিন্তু ফলন চলে আসে এবং গাছের বয়স যখন 3 বছর পার হয়ে যায় তখন কিন্তু প্রতিটা গাছে পরিপূর্ণভাবে কমলা ফলন আসে। আমি যারা চাষি তাদের সাথে কথা বলেছি, প্রতিটা গাছে এভারেজে 50 কেজি থেকে কিন্তু 80 কেজি পর্যন্ত কমলা উৎপাদন হচ্ছে। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, মেহেরপুরের মাটি এবং আবহাওয়া কমলা চাষের জন্য উপযোগী হওয়ায় অনেক এখানকার উৎপাদিত কমলা এবং মালটার কিন্তু বিভিন্ন জায়গাতে ব্যাপক চাহিদা রয়েছে। তাই এখান থেকে কমলা এবং মালটা কিনতে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা কিন্তু আসছেন। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে প্রতিমন কমলা আপনার 3600 টাকা থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত বাজারে বিক্রি হচ্ছে। সেই হিসাবে প্রতি বিঘায় কিন্তু 3.5 লাখ থেকে 4 লাখ টাকার কমলা উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যেহেতু এখানকার উৎপাদিত কমলাগুলোর স্বাদ বিদেশি যে কমলাগুলো আসে সেম সেরকমই, তাই চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে। যেখানে বিদেশি কমলা বাজারে বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি, সেখানে আপনার অর্ধেক দামে কিন্তু একজন ভোক্তা 1 কেজি কমলা কিনতে পাচ্ছে। মুক্তি, এই ছিল আমার কাছে মালটা এবং কমলা চাষের সর্বশেষ পরিস্থিতি। মুজাহিদ আল মুন্না যুক্ত ছিলেন মেহেরপুর থেকে। আর্থিক সচ্ছলতা আর কর্মের উদ্দেশ্যে প্রতি বছর দেশ ছাড়ছেন লাখ লাখ বাংলাদেশি। সুন্দর ভবিষ্যতের আশায় বিদেশে ত্যাগ ও শ্রম দিয়ে যাচ্ছেন প্রবাসীরা। তবুও অনেকের স্বপ্ন যেন অধরাই থেকে যায়। মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের সংগ্রামের সেই গল্প জানাবেন শাহরিয়ার তারেক। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা প্রায় 15 লাখ, যাদের একটি বড় অংশই কাজ করছেন সাধারণ কর্মী হিসেবে। আর্থিক সচ্ছলতা ও উজ্জ্বল ভবিষ্যতের আশায় প্রবাস জীবনে পরিবার পরিজন ছাড়া অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা। মালয়েশিয়ার শ্রমবাজারে ঝুঁকিপূর্ণ, নোংরা ও কষ্টসাধ্য 5টি খাতে নিয়োজিত আছেন বিদেশি শ্রমিকেরা। বাংলাদেশি কর্মীদের সিংহভাগ কাজ করেন নির্মাণ শিল্পে। এ খাতে অন্তত 80% বাংলাদেশি। মালয়েশিয়ার পরিপাটি সুবিশাল দৃষ্টিনন্দন স্থাপনার প্রায় সবকটিতেই আছে বাংলাদেশিদের হাতের ছোঁয়া। তবে এত কিছুর পরও মানবেতর জীবনযাপন করছেন বহু প্রবাসী। মাস শেষে তারা যে অর্থ পান তার প্রায় পুরোটাই পাঠিয়ে দেন দেশে পরিবারের কাছে। নিজেদের ভোগ বিলাসের কথা যেন ভুলেই গেছেন তারা। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার সুখের জন্য চিন্তা ভাবনা করে প্রবাসে আসে, কিন্তু কষ্ট তখনই লাগে ভাই যখন ফ্যামিলি থেকে মানে টাকা পয়সা ছাড়া তারা অন্য কিছু আর খোঁজে না, বা নিজের ছেলে মেয়ে বা প্রবাসে যারা থাকে বা তাদের কষ্টটা তারা বোঝে না। বেতন পাই 1500 রিঙ্গিত, ধরেন খাওয়ান খরচ 600 টাকা জায়গা সর্বনিম্ন, আর থাকে 900 টাকা। বাড়ির খরচ দিতে হয়, নিজে চলতে হয়, তারপর রুম ভাড়া দিতে হয়। এটা মিলে দিলে এখন 5 লাখ টাকা 5.5 লাখ টাকা দেশে ঋণ শোধ করুন নাকি নিজে চলাফেরা করুন না। কর্মস্থলে দুর্ঘটনা বা রোগ ব্যাধিতে মারা গেলে প্রবাসীদের মরদেহ নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েন তাদের পরিবার। মরদেহ দেশে ফিরিয়ে নিতে খরচ বহন করতে হাত পাততে হয় মানুষের কাছে। জীবনের শেষ সময়ে কাছে পায় না পরিবারের সদস্যদের। আমার চাচাতো ভাই মারা গেছে কিছুদিন আগে। মারা গেলে যেই প্রসেস হয়ে যায়, যে পাঠানোর মতো কোনো লোক পাওয়া যায় না। সবার তো 5টা 10টা হাতে পায়ে ধরে যে যা দিচ্ছে ওইভাবে উঠে পাঠাইছি। টাকা পয়সা যেটুকু উপার্জন করা হয় দেশে পাঠানো হয়, তারপরও দেখা যায় যে সংসার হয়তো বা সচ্ছলভাবে চলে না।
তো সব মিলিয়ে প্রবাসে আমরা কষ্টে আছি। জীবনের সেরা সময়টা বিদেশে কাটিয়ে শেষ বয়সে বহু প্রবাসীকে ফিরতে হয় শূন্য হাতে। টাকা উপার্জন করে দেশে ফিরলেও কষ্ট তাদের পিছু ছাড়ে না। প্রবাসীদের শ্রম আর ত্যাগের বিনিময়ে পাঠানো অর্থ ভালো কাজে বিনিয়োগ হোক, এমনটাই চাওয়া প্রবাসীদের। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। পাগলা ঘোড়ার মতো ছুটছে বিটকয়েন। গেল কয়েকদিন ধরেই রেকর্ড গড়ে চলেছে এই ক্রিপ্টোকারেন্সির দর। বাজার বিশ্লেষকরা বলছেন এই ভার্চুয়াল মুদ্রার দাম বাড়ার পেছনে রয়েছে ট্রাম্প ম্যাজিক, যার ফলে আগামী বছর বিটকয়েনের দাম ছাড়াতে পারে 1 থেকে অন্তত $2 লাখ। উজ্জ্বল হাফিজ জানাবেন বিস্তারিত। রমরমা অবস্থা ডিজিটাল মুদ্রা বিটকয়েনের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের প্রভাব পড়েছে বিশ্ববাজারে। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে তেজিভাবের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির দর রোজই ছুটছে উল্কার গতিতে। হিসাব বলছে গেল 5ই নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর বিটকয়েনের দাম বেড়েছে 30%-রও বেশি। বাজার বিশ্লেষকরা বলছেন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ট্রাম্পের উদার মনোভাবেই বাড়ছে বিটকয়েনের দর। বিটওয়াইজ অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ম্যাট হগানের মতে মূল্যবৃদ্ধির দৌড়ে আগামী বছরও এগিয়ে থাকবে বিটকয়েন। ঊর্ধ্বগতি বজায় থাকলে বিটকয়েনের মূল্য ছাড়িয়ে যেতে পারে 1 থেকে অন্তত $2 লাখ। ট্রাম্প প্রশাসন ক্রিপ্টো বান্ধব হলেও বাজার সম্পর্কে ধারণা নিয়ে এতে বিনিয়োগের পরামর্শ এই বিশ্লেষকের। That we are right to be bullish and the bias is still on the upside. So I do think there's been a 180 flip from a regulatory perspective, and I think that's going to push us higher. I think what you're hinting at is that other piece of the puzzle, which is that the economic policies that we expect the Trump administration to pursue should be a positive environment. এদিকে মূল্যবৃদ্ধির দৌড়ে বিটকয়েন পাল্লা দিচ্ছে ইলন মাস্কের টেসলার সঙ্গে। ট্রাম্পের জয়ের পর থেকে ইলন মাস্কের টেসলা শেয়ারের দাম বেড়েছে প্রায় 40%। বিনিয়োগকারীরা মনে করছেন ট্রাম্পের বন্ধু এবং যেসব বিষয়ে তার আগ্রহ আছে তার শাসনামলে ফুলে ফেপে উঠবে সেসব কোম্পানির শেয়ারের দরও। কেবল বিটকয়েনই নয়, ছোটখাটো ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে এরই মধ্যে পকেট ভরেছে ব্যবসায়ীদের। গেল সপ্তাহে 29% দর বৃদ্ধির পরও আবারও 7%-এর বেশি বেড়ে দ্বিতীয় শীর্ষ ক্রিপ্টো মুদ্রা ইথারের দাম ছাড়িয়েছে $3,400। 5 থেকে 26% পর্যন্ত বেড়েছে কার্ডানো, ডোজকয়েন, কয়েনবেজের দাম। এরই মধ্যে বিটকয়েন কিনতে $200 কোটি বিনিয়োগ করেছে সফটওয়্যার কোম্পানি ও বিটকয়েনে বিনিয়োগকারী মাইক্রোস্ট্র্যাটেজি। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। ফিফা ফ্রেন্ডলি ম্যাচের সন্ধ্যা 6টায় মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিংস অ্যারেনায় মাঠে নামার আগে দু দলই জয় নিয়ে আশাবাদী। আরিফুল ইসলাম সাহাব জানাবেন বিস্তারিত। আবারও বাংলাদেশ স্লোগানে মুখরিত হবার অপেক্ষায় কিংস অ্যারেনা। বাংলাদেশ ফুটবল দল সন্ধ্যা 6টায় দুটি ফিফা প্রীতি ম্যাচের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মালদ্বীপের। সম্প্রতি র্যাঙ্কিংয়ে 22 ধাপ এগিয়ে থাকা মালদ্বীপকে সর্বশেষ দেখায় 2-1 গোলে হারিয়েছিল তপু বর্মনরা। কিংস অ্যারেনায় আবারও তার পুনরাবৃত্তির লক্ষ্যে কঠোর অনুশীলন সেরেছে হ্যাভিয়ের কাবরেরার দল। গত নভেম্বরের পর প্রায় 1 বছর আন্তর্জাতিক ম্যাচ খেলেনি মালদ্বীপ, এমনকি মাঠে গড়ায়নি তাদের ঘরোয়া লিগও। তারপরেও আত্মবিশ্বাসী মালদ্বীপ কোচ আলী সুজেইন। দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্টি ঝরল তার কণ্ঠে। I hope with my players, because as you know, Maldives has very fast, talented, striking players. So with these players, still we can do something. সবশেষ 5 ম্যাচে 1 জয় কিংবা সবশেষ 8 ম্যাচে মাত্র একবার প্রতিপক্ষের জালে লক্ষ্যভেদ তপু বর্মনদের সামর্থ্যকে প্রশ্নবিদ্ধ করছে। তবে মাঠেই নিজেদের প্রমাণ করে বছরের শেষটা জয় দিয়েই রাঙাতে চান বাংলাদেশ অধিনায়ক। আমরা লাস্ট 8টা ম্যাচে না অনেকদিন যাবত ধরে এরকম প্রবলেম হচ্ছে, এটা আমাদের মাথায় আছে এবং আমাদের কোচ এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ তারা অলরেডি কাজ করেছে ফিনিশিং নিয়ে। তো অবভিয়াসলি এটা কালকে মাঠে দেখতে পারবেন, যেটা আমি আজকে বললাম এটা মুখে বলছি, কালকে হয়তো ম্যাচে দেখতে পারবেন যে আমরা এটা করতে পেরেছি। বাংলাদেশ অধিনায়ক তপু বর্মনের কথা শুনেই বলতে হয়, শেষ ভালো যার সব ভালো তার। বাংলাদেশের ফিনিশিংয়ে বরাবরই নানা সময়ে নানা সমস্যা দেখা গিয়েছে, ম্যাচও হেরে বসেছে শেষ মিনিটে গিয়ে। ফিনিশিংয়ের দুর্বলতা কাটিয়ে কিংস অ্যারেনা থেকে মালদ্বীপের বিপক্ষে জয় চায় বাংলাদেশ। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা।
এখন সকাল শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। এক কোম্পানির অধীনে দ্বিতীয় দফায় নগর পরিবহন চালুর উদ্যোগ, কঠোর নজরদারি ছাড়া সফলতা কঠিন বলছেন বিশেষজ্ঞরা। আমি বলবো একটা সুবর্ণ সুযোগ এসেছে। ব্যারিয়ারটা কিন্তু টেকনিক্যাল না, এটা নন টেকনিক্যাল। টেকনিক্যালি কিভাবে করতে হবে অলরেডি করে পাইলটিং করে সাকসেসফুল হয়ে আছে। অর্থায়নে জাহাজ কিনছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বহর বাড়িয়ে মুনাফার ধারাবাহিকতা ধরে রাখার আশা। নকল ও শুল্ক ফাঁকের প্রসাধনী গহনায় হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। দেশীয় উৎপাদনে উদ্যোক্তা ও শিল্প গোষ্ঠীকে এগিয়ে আসার তাগিদ। দেশীয় কোম্পানিগুলো কসমেটিক্স ভালো তৈরি করতেছে, কিন্তু তারা যদি আরেকটু কোয়ালিটির দিকে নজর দেয় সেই ক্ষেত্রে আমাদের ইম্পোর্ট নির্ভরতা কমবে, আমাদের ফরেন কারেন্সি সেভ হবে। এবং ট্রাম্প ম্যাজিকে বিটকয়েনের দাম ছাড়াতে পারে $1 লাখ। ক্রিপ্টোকারেন্সি বেচাকেনায় পকেট গরম বিনিয়োগকারীদের। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekontv-তে।